নমস্কার, প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। গত ভিডিওতে আমরা ভৌত রাশির পরিমাপ সম্পর্কে কিছু শিখেছিলাম, যেখানে শিখেছিলাম আমরা ভেক্টর এবং স্কেলার সম্পর্কে কিছু স্পেশাল টপিক। যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নিও অবশ্যই। আজকে আমরা তার পরের থেকে শুরু করব, তো চলো দেখা যাক। আজকে আমরা শিখবো প্রথমে একক, মানে ইউনিট জিনিসটা কি, একক কাকে বলে, কোন ভৌত রাশির একক জিনিসটা কাকে কি অ্যাকচুয়ালি। ধরো তোমাকে তোমার মা বললো দোকান থেকে চাল নিয়ে আয়, তুমি দোকানে গিয়ে কাকুকে বললে কাকু আমাকে 5 চাল দিন। কি বললে? 5 চাল দিন। তুমি তোমার বাবাকে বললে, ধরো তোমার পয়সার দরকার, একটা জিনিস কিনতে হবে, তুমি তোমার বাবাকে বললে বাবা আমাকে 100 দাও। তোমাকে জিজ্ঞেস করা হলো এই কলমটার দৈর্ঘ্য কত, তুমি বললে কলমটার দৈর্ঘ্য 10। তো এখানে দেখো এই যে 5 চাল দিন, তোমার পয়সার দরকার ছিল, বাবাকে বললে 100 দাও। তোমাকে জিজ্ঞেস করলো যে পেনটার দৈর্ঘ্য কত, তুমি বললে 10। তো এখান থেকে কি তোমার স্পষ্ট ধারণা জন্মাচ্ছে যে এই যে এখানে তুমি কাকুকে বলেছিলে, তা কাকুর কি স্পষ্ট ধারণা জন্মাবে যে 5 চাল দিন মানে কি অ্যাকচুয়ালি? 5 চাল দিন মানে কতটুকু চাল দেবে, সেই কাকুর কি স্পষ্ট ধারণা জন্মাবে? জন্মাবে না। কারণ কি, এই 5 কেজি দেবে না 5 গ্রাম দেবে না 5 কুইন্টাল দেবে না 5 মেট্রিক টন দেবে, এর কোনো ঠিক নেই। এরপরে যা খুশি তাই হতে পারে। তো এখানে তাহলে এখানটাই আমি যদি বলি আমাকে 5 কিলো চাল দিন, তাহলে কথাটা ঠিকঠাক দাঁড়াচ্ছে। আমার একটা স্পষ্ট ধারণা হচ্ছে যে আমি কি বলতে চাইছি আর কাকু কি বুঝবে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা জন্মাবে কাকু। আমি বাবাকে বললাম আমাকে 100 দাও, 100 কি দেবে? 100 কি দেবে? এখানে তো অনেক কিছু হতে পারে, এখানে অনেক কিছু হতে পারে। 100,000 হতে পারে, 100 লাখ হতে পারে, 100 কোটি হতে পারে। পয়সা চাচ্ছ তো, তাহলে বাবাও বুঝবে না যে তুমি 100 বলতে কি বোঝাতে চাইছো, তুমি যদি এর পরে এই ধরনের একটা ওয়ার্ড যুক্ত না করো। টাকা। তোমাকে বললো পেনটার দৈর্ঘ্য কত, তুমি বললে 10। তা এখান থেকেও স্পষ্ট ধারণা হয় না যে পেনটার দৈর্ঘ্য কত এক্স্যাক্টলি। 10 কি 10 কিমি হতে পারে? পেনটার দৈর্ঘ্য 10 কিমি মনে হচ্ছে না তো। 10 মাইল সেটাও নয়, 10 মিটার সেটাও নয়। তাহলে কতগুলো ওয়ার্ড বসানো যাচ্ছে এর পেছনে। তাহলে স্পষ্ট ধারণা কখন জন্মাবে? যখন তুমি এই জিনিসটার পরে যে 10-এর পরে কি দিলে, একটা ওয়ার্ড কোন ওয়ার্ডটা দিলে এটা সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা জন্মায়, সেইটা হচ্ছে একক। এই যে এখানে কিলো দিয়েছি, এখানে টাকা দিয়েছি, এখানে সেন্টিমিটার দিয়েছি, এই তিনটেই হচ্ছে এখানে 3টে ভৌত রাশির ইউনিট, মানে একক। তাহলে এখানটাই তোমার আমি এখানে 5 কিলো চাল দিন বলেছি, তাহলে এখানটায় চালের ভরটা মাপা হয়েছে, তাই ভরের একক কিলো। তোমাকে এখানে টাকা চেয়েছিলে তুমি, মানে পয়সার দরকার ছিল তোমার, তাহলে 100 টাকা দিয়ে চেয়েছো তুমি, তাহলে এখানে টাকাটা হচ্ছে ইউনিট। পেনটার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। এরপরে সেন্টিমিটার দিলে আমার স্পষ্ট ধারণা জন্মাচ্ছে, তাহলে এখানে সেন্টিমিটারটা হচ্ছে ইউনিট। তো অ্যাকচুয়ালি এবার আমরা দেখবো সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয় একটা ইউনিটের। এটা মুছে দিলাম। ইউনিটের ডেফিনেশনটা কিভাবে লেখা হয়। একক হলো কোন ভৌত রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক
প্রমাণ মান। প্রমাণ মানটার কথার দিকে লক্ষ্য রাখবে, কেন লেখা হয়েছে প্রমাণ মান মানে কি। এই যে আমরা 1 কিলোমিটার যাই, এখান থেকে আমরা বলি যে বাজারের দূরত্ব কত, আমরা বলি যে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার এরকম বলি। 5 মিটার বলতে তোমার ভিতরে কতটুকু ধারণা জন্মায়, 1 সেমি বলতে তোমার ভিতরে কতটুকু ধারণা জন্মায়। আমি যদি বলি যে 5 সেমি একটা 10 সেমি একটা সরলরেখা আঁকো, তাহলে তুমি নিশ্চয়ই এখান থেকে এইটুকু আঁকলে বললে যে এটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে কতটুকু হয়, ঠিক এইটুকু টাইপের হবে। একদম এটাকে 10 ভাগ করলে যেটুকু দৈর্ঘ্য হবে সেটা 1 সেন্টিমিটার হয়। বা 1 মিটার বললে, তাহলে 1 মিটার মনে করো বোর্ডটার থেকে একটু হয়তো সামান্য বড় হবে, সেটা হচ্ছে 1 মিটার। বা বোর্ডটার দৈর্ঘ্য বড়, এখান থেকে এতটা হচ্ছে 1 মিটার। 1 মিটার বলতে এইটুকু দৈর্ঘ্য, এই ধারণাটা তোমার থাকা দরকার এক্স্যাক্টলি, যে কোন 1 মিটার মানে কতটুকু, 1 সেন্টিমিটার মানে কতটুকু, 1 কিলোমিটার মানে কতটুকু দৈর্ঘ্য, ঠিক এক্স্যাক্টলি তোমার সেটা জানা দরকার। প্রমাণ মান জিনিসটা কি, এই যে 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 কিলোমিটার, এই যে এইটুকুই দৈর্ঘ্য হবে। 1 মিটার মানে আমি বোর্ডটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি যে এখান থেকে এইটুকু 1 মিটার প্রায়। তো এইটুকুই দৈর্ঘ্য মানে 1 মিটার কেন হলো, এইটুকু দৈর্ঘ্য মানে 1 মিটারটা কেন হলো। আমি বলতে পারি যে 1 মিটারটা এখান থেকে আমি এইটুকু নেব, এইটুকু মানে 1 মিটার নেব। আরেকজন বললো যে এখান থেকে এইটুকু মানে সে 1 মিটার ভাববে, আরেকজন বললো না আমি 1 মিটার এইটুকু ভাববো। তো এই যাতে অসুবিধাগুলো না হয়, এই কারণে বিজ্ঞানীরা কি করেছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে 1 মিটারের নাম দিয়েছে। যে তারা বললো না এইটুকু মানেই 1 মিটার হবে, বা এই 10 ভাগ করলে এইটুকু মানেই 1 সেন্টিমিটার হবে। এইটুকু মানে কতটুকু হবে, 1 সেন্টিমিটার হবে। বিজ্ঞানীরা এরকম একটা নির্দিষ্ট করে রূপ দিয়ে দিল, বললো যে এইটুকু দৈর্ঘ্য মানে আমরা 1 সেন্টিমিটার বুঝবো, এইটুকু দৈর্ঘ্য মানে আমরা 1 মিটার বুঝবো, এইটুকু দৈর্ঘ্য মানে আমরা 1 কিলোমিটার বুঝবো। ওই মান, ওই যে ওইটুকু দৈর্ঘ্যটাই পুরো পৃথিবীতে প্রযোজ্য, আজকে সব জায়গায় অ্যাকসেপ্টেবল। ওই জন্য ওই মানটাকেই বলা হচ্ছে প্রমাণ মান। প্রমাণ মান সম্পর্কে সঠিক ধারণা হয়েছে। আর এই যে সুবিধাজনক আর নির্দিষ্ট মানে কি, নির্দিষ্ট মানে তো একটা নির্দিষ্ট করে ওই মানটাকেই বারবার ধরা হবে। ধরো এইটাকে 1 সেমি বলছে, তাহলে 10 সেমি মানে কি, এইরকম 10 বার হবে, তার মানে এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে এটা 10 সেমি হয়ে যাবে এই মানটার সঙ্গে। তার মানে এই মানটাই বারবার হচ্ছে, তার মানে এইটা হচ্ছে এখানে নির্দিষ্ট। আর সুবিধাজনক মানে কি, এই যে 1 মিটার এইটুকু ধরেছে, 1 সেন্টিমিটার এইটুকু ধরেছে, এই সেন্টিমিটার মিটার এদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কেমন হয়, তোমাকে যদি বললো যে আমরা জানি কি 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা জানা আছে তো, জানা না থাকলে জেনে নাও। 1 কিলোমিটার মানে 1000 মিটার, এইটুকু বলা আছে ধরো তোমাকে। তাহলে এই যে 1 কিলোমিটার মানে আমরা 1000 মিটারই কেন ধরি, 1000 মিটারই কেন ধরি। 1 কিলোমিটার মানে এটা তো হতে পারতো যে 1 কিলোমিটার মানে আমি 1996 মিটার ধরবো, এরকমটা কেন হয়। এই যে এরকমটা যদি হয় তাহলে সুবিধাজনক মান হবে না। আমরা পরে দেখব যে এই মান ধরলে কিসের সুবিধা পাওয়া যায়, সেটা আমরা পরে আলোচনা করব। শুধু এখন আপাতত এইটুকু জানো যে যদি আমি 1 কিলোমিটার সমান 1996 মিটার ধরি, তাহলে আমরা এখানে যে সুবিধাটা পেতাম সেটা এখানে পাওয়া যায় না। এখানে অনেক সুবিধা পাওয়া যায়, কিন্তু এখানটাই সেই সুবিধাটা পাওয়া যায় না, এদের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক থাকে না। বোঝা গেল? তাহলে একক কি, একক হলো কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ মান। প্রমাণ মান মিনস একটা নির্দিষ্ট মানকে ধরে নিয়েছে, সেইটাই সর্বোচ্চ সব জায়গায় প্রযোজ্য। তো
ততক্ষণ আমরা শিখলাম যে ইউনিট কি, একক কাকে বলে। তো এখন আমরা জানবো যে এই এককের প্রয়োজনীয়তা কি। মানে একক আমাদের কি কাজে লাগে অ্যাকচুয়ালি, একক ছাড়া কোন ভৌত রাশির পরিমাপ এর অর্থ কি সেটা জানতে হবে। এককের প্রয়োজনীয়তা হচ্ছে, ধরো তুমি বললে যে কলমটির দৈর্ঘ্য সমান 10। তুমি যদি এখানে এরকম বলো যে কলমটির দৈর্ঘ্য সমান 10, তাহলে এখানে কলমের দৈর্ঘ্য সম্পর্কে কি তোমার কোনো সঠিক ধারণা জন্মাবে? আমি বললাম যে কলমটির দৈর্ঘ্য 10, তাহলে আমার এই কলমটির দৈর্ঘ্য 10 থেকে আমার কিন্তু কোনো সঠিক ধারণা জন্মায় না যে কলমটির দৈর্ঘ্য এক্স্যাক্টলি কত, 10 কিলোমিটার না 10 মিটার না 10 সেন্টিমিটার। যা খুশি তাই হতে পারে। যদি আমি শুধু 10 বলি, 10-এর পরে তো মিটারও বসানো যায়, সেন্টিমিটারও বসানো যায়, কিলোমিটারও বসানো যায়, আরো অনেক কিছু বসানো যায়। তাহলে আমি যদি এরপর কোনো নির্দিষ্ট একক না বসাই, তাহলে এই যে পুরো কলমটির দৈর্ঘ্য এর পরিমাপটা একদম অর্থহীন হয়ে দাঁড়ায়, তাই তো? আচ্ছা, তার মানে কি শিখলাম? যে একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ একদম অর্থহীন হতে পারে। বোঝা গেল? একক কোন ভৌত রাশির পরিমাপের সঠিক ধারণা দেয়, যে একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ সম্ভব নয়। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে এককের প্রয়োজনীয়তা কি, তাহলে আমি কি বলবো? একক কোনো ভৌত রাশির পরিমাপের সঠিক ধারণা দেয়। একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ সম্ভব নয়। একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ অর্থহীন হয়ে দাঁড়ায়। যেমন কলমটির দৈর্ঘ্য 10 বললে এখানে কলমটির দৈর্ঘ্য সম্পর্কে কোনো সঠিক ধারণা জন্মায় না। কিন্তু কলমটির দৈর্ঘ্য যদি বলি 10 সেমি, তাহলে এখানে আমরা বুঝতে পারি যে কলমটির দৈর্ঘ্য কতটা এক্স্যাক্টলি। বোঝা গেল? আমরা জানবো যে একক কত প্রকার ও কি কি। এই যে ইউনিট, এই ইউনিটকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক বা প্রাথমিক একক, ফান্ডামেন্টাল ইউনিটস, আর একটা হচ্ছে লব্ধ একক। অর্থাৎ ডিরাইভড ইউনিট। এই মৌলিক একক বা প্রাথমিক একক কাকে বলবো? মৌলিক একক বা প্রাথমিক একক, মৌলিক মানে কি? যার নিজের সত্তাটাই বোঝা গেল ব্যাপারটা? যার নিজের সত্তাটাই সম্পূর্ণ হয়ে যায়, নিজের সত্তাতেই পরিপূর্ণ হয়ে যায়, সেটা হবে মৌলিক একক। বোঝা গেল জিনিসটা? তার মৌলিক একক কাকে বলবো? যে সমস্ত একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং যাদের থেকে বিভিন্ন ভৌত রাশির একক গঠন হয়, তাদেরকে বলা হবে মৌলিক একক। ক্লিয়ার? যারা অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং যাদের থেকে অন্যান্য ভৌত রাশির একক তৈরি করা হয়, অর্থাৎ গঠন করা হয়, তাদেরকে বলা হবে প্রাথমিক একক বা মৌলিক একক। পৃথিবীতে মোট কটা ভৌত রাশি আছে জানো? মৌলিক ভৌত রাশি, মৌলিক রাশি কটা আছে? পৃথিবীতে মোট 7টা মৌলিক রাশি আছে। পৃথিবীতে মোট কটা মৌলিক রাশি আছে? 7টা। কি কি? একটা হচ্ছে আমরা জানি ভর, দৈর্ঘ্য, তারপরে জানি ভর, জানি সময়। এই তিনটে আমাদের সবারই জানা আছে যে এরা মৌলিক রাশি। আরো যে বাকি 4টে আছে, সেই 4টে কি কি?
একটা হচ্ছে উষ্ণতা আছে। 5 নম্বর কি আছে? 5 নম্বর তোমার আছে তড়িৎ প্রবাহ মাত্রা আছে। 5 নম্বর আছে তড়িৎ প্রবাহ মাত্রা আছে। 6 নম্বর কি আছে? টিপন প্রাবল্য আছে। 7 নম্বর আছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণও একটা মৌলিক রাশি, যা নিজের থেকে গঠন হতে পারে অন্যান্য কোনো রাশির সাহায্য ছাড়াই। তাদেরকে বলা হয় মৌলিক রাশি। আর মৌলিক একক কাকে বলবো? যে সমস্ত একক অন্যান্য কোনো এককের উপর নির্ভর করে না, যারা নিজের থেকেই তৈরি হতে পারে এবং যাদের থেকে অন্যান্য ভৌত রাশির একক গঠন হয়, তাদেরকে বলা হবে মৌলিক একক। তাহলে এই যে এই 7টাই পৃথিবীতে মৌলিক রাশি আছে আপাতত। এদের এই যে দৈর্ঘ্যের একক কি জানি আমরা? দৈর্ঘ্যের একক। এই যে এদের যে 7টা একক বেরোবে, সেই 7টা এককই হবে মৌলিক একক। পৃথিবীতে এই যে 7টা রাশি আছে, এই 7টা রাশির যে ইউনিটগুলো হয়, সেই ইউনিটগুলোকেই মৌলিক একক বলা হয়। এদের ইউনিটগুলোকে, এদের ইউনিটগুলো কিভাবে পাবো তার জন্য আলাদা জিনিস আছে, আলাদা পদ্ধতি আছে, সেটা আমরা একটু পরেই দেখবো যে একক পরিমাপের পদ্ধতিগুলো কি কি হতে পারে। এদের তাহলে ইউনিটগুলো আমরা পেয়ে যাব তখন। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসবো লব্ধ একক কাকে বলে। লব্ধ একক কোনটা হবে? যে সমস্ত একক মৌলিক একক দ্বারা গঠিত হয়, যে সমস্ত ভৌত রাশি একক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হয়, তাদেরকে বলা হবে লব্ধ একক। যেমন কি এই যে 7টা মৌলিক রাশি বাদে যত সব মৌলিক রাশি আছে, 7টা মৌলিক রাশি বাদে বাকি যে লব্ধ রাশিগুলো আছে, সেই লব্ধ রাশিগুলোর ইউনিটই হচ্ছে এই লব্ধ একক। বোঝা গেল ব্যাপারটা? 7টা মৌলিক রাশি বাদে, এই যে 7টা মৌলিক রাশির ইউনিটগুলো বাদে, বিশেষ করে এই ইউনিটগুলো বাদ দিয়ে বাকি যে ইউনিটগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে তোমার লব্ধ একক। যেমন কি লব্ধ এককে কি পড়বে? ক্ষেত্রফলের একক লব্ধ একক, বলের একক লব্ধ একক, ত্বরণের একক লব্ধ একক, কার্যের একক লব্ধ একক, এটসেট্রা। এগুলো সবই লব্ধ একক। এদের এইগুলো লব্ধ একক নয়, ক্ষেত্রফল, বল, ত্বরণ এইগুলো লব্ধ একক নয়, কিন্তু এদের ইউনিটগুলো লব্ধ একক। ক্ষেত্রফলের ইউনিট, বলের ইউনিট, ত্বরণের ইউনিট, কার্যের ইউনিট, এগুলোকে বলা হয় লব্ধ একক। আর প্রাথমিক কোনগুলো? এই 7টা রাশির এদের ইউনিটগুলো, কিন্তু এই 7টা রাশি নয়, এই 7টা হচ্ছে মৌলিক রাশি, আর এদের ইউনিটগুলো হচ্ছে মৌলিক একক। বোঝা গেল? ওকে, এবার আমরা দেখব এই একক পরিমাপের পদ্ধতি। যে এই যে এককগুলো, আমরা এখানে এককগুলো এখনো লিখিনি, কিন্তু এককগুলো হবে কি অ্যাকচুয়ালি, এদের ইউনিটও বা কত কি এমন হবে, ইউনিটগুলো কি অ্যাকচুয়ালি হবে সেটা আমরা দেখে নেব এখন। আমরা এবার দেখে নেব একক পরিমাপের পদ্ধতিগুলো। একক পরিমাপের কত রকম পদ্ধতি আছে? একক পরিমাপের পদ্ধতি আছে 3 রকমের। একটা হচ্ছে সিজিএস, একটা আছে এমকেএস, আর একটা আছে এফপিএস। একক পরিমাপের পদ্ধতি ক রকমের আছে? 3 রকমের। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা আছে এমকেএস পদ্ধতি, আর একটা আছে এফপিএস পদ্ধতি। বোঝা গেল? এই 3টে পদ্ধতিতে একক কি রকম হয় সেটা আমরা দেখবো এখনই। এই সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হয়? এই যে প্রথমে দেখো কি আছে, সি আছে, তো সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? সেন্টিমিটার। তারপরে কি? ভর। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি হবে? এই যে জি আছে দেখো, তাহলে জি মানে কি হবে? গ্রাম, যাকে জি দিয়ে লেখা হয়, এটাকে সিএম দিয়ে লেখা হয়। আর কি? সময়ের একক।
সময়ের একক কি হবে? সময়ের একক হবে এই এস মানে কি সেকেন্ড, সিরিয়াস পদ্ধতিতে সময়ের একক হবে সেকেন্ড। ক্লিয়ার? ঠিক একইভাবে এই তিনটের ক্ষেত্রে কেমন হবে? দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি দাঁড়াবে এখানে? এম মানে কি মিটার, তাহলে দৈর্ঘ্যের একক এটা কি মিটার বেরোলো। ভরের একক কি দাঁড়াবে এখানে? কে আছে, তাহলে কি মানে কি কিলোগ্রাম, এটাকে ছোট হাতের এম দিয়ে লেখা হয়, এটাকে কেজি দিয়ে লেখা হয়। সময়ের একক কি দাঁড়াবে? এখানে কি আছে এস, তো তাহলে সময়ের একক এখানেও সেকেন্ড। এফপিএস এ কি দাঁড়ায়? এফপিএস এর দৈর্ঘ্যের একক কি হবে? এফ, এফ মানে ফুট। পি, ভরের একক কি পি, পি মানে কি পাউন্ড। পাউন্ডকে এল বি দিয়ে লেখা হয়, ছোট হাতের এল আর ছোট হাতের বি দিয়ে। এফপিএস পদ্ধতিতে সময়ের একক কি হবে? এস আছে তো, তাহলে সেকেন্ড, এটাকে এস দিয়ে লেখা হবে। তো আপাতত আমরা তিনটি মৌলিক রাশির একক দেখে নিলাম, যে সিজিএস পদ্ধতিতে কেমন দাঁড়ায়, এমকেএস পদ্ধতিতে কেমন দাঁড়ায়, এফপিএস পদ্ধতিতে কেমন দাঁড়ায়। তো এটা খুবই সোজা। সিজিএস মানেই হচ্ছে তোমার সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এখান থেকেই নির্ণয় করা যায় দৈর্ঘ্য ভর সময়ের এককটা। এমকেএস মানে কি দাঁড়ায়? এমকেএস মানে হচ্ছে মিটার কিলোগ্রাম আর সেকেন্ড। আর এফপিএস মানে কি দাঁড়ায়? ফুট পাউন্ড সেকেন্ড। এর পুরো নামই হচ্ছে এইটা। বোঝা গেল জিনিসটা? তো এই নামগুলো কিভাবে হয়েছে, এই যে ফুট পাউন্ড সেকেন্ড, ওই কারণে এইরকম করে হচ্ছে যে দৈর্ঘ্যের একক প্রথমে দৈর্ঘ্য দেওয়া হয়েছে এখানটায়, তারপরে দেওয়া হয়েছে তোমার ভর, তারপরে সময়। বাকি দুটোর ক্ষেত্রেও একই জিনিস, প্রথমে দৈর্ঘ্যের একক লেখা হয়েছে, তারপরে ভরের একক লেখা হয়েছে, তারপরে সময়ের একক লেখা হয়েছে, এখানেও তাই। তারপরে কি করা হয়েছে, এই যে দৈর্ঘ্য ভর সময় এদের যা ইউনিট, সেটার বড় অক্ষরগুলোকে এইভাবে লেখা হয়েছে, তারপরে নাম হয়েছে এফপিএস পদ্ধতি বা সিজিএস পদ্ধতি বা এমকেএস পদ্ধতি। বোঝা গেল ব্যাপারটা না বোঝা যায়নি? আচ্ছা, এই যে দেখো, এবার কোন দেশ সিজিএস পদ্ধতি ইউজ করছে, কোন দেশ এমকেএস পদ্ধতি ইউজ করছে, কোন দেশ এফপিএস পদ্ধতি ইউজ করছে। তো এইভাবে যদি এক একটা দেশ এক একটা পদ্ধতি ইউজ করে, এবার যখন কোন একটা রিসার্চ সেন্টার আছে বা যখন একটা সংস্থায় কেউ একসঙ্গে কাজ করছে, তাহলে কি ওখানে তো একটা সংস্থা কাজ করছে মানে শুধুমাত্র সেই দেশের লোকজনই কাজ করবে এরকম তো কথা নেই, বিভিন্ন দেশের লোকজন কাজ করবে, মানে বিজ্ঞানীর অ্যাকচুয়ালি। তো তাদের কি হবে? তাদের তো প্রবলেম দাঁড়াবে। বা দেখা গেল তুমি কোথাও বেড়াতে গেলে, তুমি সিজিএস ইউনিট শিখেছো, বাকিগুলো শেখোনি, বাকিগুলো তুমি জানা নেই। তো তুমি ওখানে গিয়েছো, ওখানে গিয়ে তুমি সিজিএস ইউনিটের সবকিছু বলছো, কিন্তু তারা বোঝে এফপিএস। এফপিএস পদ্ধতি অ্যাকচুয়ালি ব্রিটিশরা ইউজ করে। তো সেখানে গিয়ে তুমি যদি সিজিএস পদ্ধতি বলো, তা তারা যদি সিজিএস পদ্ধতি না জেনে থাকে, তাহলে তারাও কিছুই বুঝবে না। তো এই সমস্যা এড়াতে কি করলো বিজ্ঞানীরা? একটা মিটিং ডাকলো। কত সালে? সেটা হচ্ছে 1960 সালে। সালটা ছিল 1960। তো 1960 সালে একটা মিটিং ডাকলো। তো ডেকে কি করলো, এই যে ইউনিট পরিমাপের একটা নির্দিষ্ট পদ্ধতি তারা বের করবে, যেটা ইন্টারন্যাশনাল হবে, মানে পৃথিবীর সব জায়গায় সেই পদ্ধতিটাই সবাইকে জানতে হবে। এই কারণে বোঝা গেল ব্যাপারটা? এই পরিমাপের একটা ঠিকঠাক নির্দিষ্ট, যে আমাদেরকে এই এককেই নিয়ে আসতে হবে, এই এককটা সবারই জানতে হবে, এই এককটা না জানলেও চলবে, যে এককটা সবাইকে জানতে হবে, সেই এককটা, সেই ইউনিট পদ্ধতিটা ঠিক করার জন্য এই মিটিংটা ছিল। কিন্তু বোঝা গেল ব্যাপারটা? তো সেই 1960 সালে যে মিটিংটা হয়, তো সেই মিটিংটা বিজ্ঞানীরা বেশিরভাগ সম্মতি দিয়েছিল এই এমকেএস পদ্ধতিটাকে। বেশিরভাগ সম্মতি দিয়েছিল কোন পদ্ধতিটাকে? এমকেএস পদ্ধতিটাকে। তো এমকেএস পদ্ধতির পরবর্তী নাম কি হয়ে দাঁড়ায়? যেহেতু সব দেশের বিজ্ঞানীরা এখানে জড়ো হয়েছিল, আর যে সংস্থাটা ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, তাই এখানে এর নাম হলো এসআই ইউনিট, যেটা সবাইকে জানতে হবে এবং এইটা বাধ্যতামূলক।
এটা জানলে কি হবে, প্রবলেম দাঁড়াবে না। তুমি এগুলো জানতে পারো, কিন্তু এটা অবশ্যই জানতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এসআই ইউনিট অ্যাকচুয়ালি কি? এই এমকেএস এরই পরিবর্তিত রূপ, আর কিছু নয়। ক্লিয়ার? তাহলে এসআই ইউনিটে আমরা দেখে নেব যে প্রত্যেকটা ভৌত রাশির একক কেমন হতে পারে। বোঝা গেল? তবে আমরা দেখবো যে এসআই পদ্ধতিতে বিভিন্ন মৌলিক রাশিগুলোর ইউনিট কিরকম হতে পারে। তো ইউনিট, আমাদের পৃথিবীতে মৌলিক রাশি আছে মোট কত জানলাম আমরা? 1 নম্বর ছিল দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের এসআই ইউনিট কি? এমকেএস এ কি ছিল? মিটার ছিল তো। এম মানে মিটার, তাহলে এসআই পদ্ধতিতে এটা মিটার। 2 নম্বর ভর। এসআই পদ্ধতিতে ভরের ইউনিট কি? কেতে কি ছিল? কিলোগ্রাম, তাহলে এখানেও কিলোগ্রাম। কেজি দিয়ে লেখা হয়। 3 নম্বর সময়। সময়ের ইউনিট কি ছিল? সেকেন্ড। বাকিগুলো এখান থেকে আর জানা যায় না, বাকিগুলো তোমাকে লিখতে হবে, মনে রাখতে হবে। কি কি ছিল? উষ্ণতা ছিল একটা, আর একটা ছিল তোমার উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ছিল, দীপন প্রাবল্য ছিল, পদার্থের পরিমাণ ছিল। এই উষ্ণতার এসআই ইউনিট কি? উষ্ণতার এসআই ইউনিট হচ্ছে কেলভিন, যাকে কি দিয়ে লেখা হয়? বড় হাতের কে দিয়ে লেখা হয়। তড়িৎ প্রবাহ মাত্রার এস একক কি? অ্যাম্পিয়ার, যাকে বড় হাতের এ দিয়ে লেখা হয়। দীপন প্রবলের এস ইউনিট কি? ক্যান্ডেলা, ক্যান্ডেলা, যাকে সি দিয়ে লেখা হয়, সিডি। পদার্থের পরিমাণ এর এস ইউনিট কি? মোল, MOL, মোল। এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। এই 7টা মৌলিক রাশির 7টা ইউনিট, এই ইউনিটগুলোকেই অ্যাকচুয়ালি তোমার মৌলিক ইউনিট বলা হয়, মৌলিক একক। তাহলে 7টা মৌলিক ভৌত রাশি, 7টা মৌলিক ইউনিট, বাকিগুলো সব লব্ধ ইউনিট। ক্লিয়ার? বোঝা গেল? তো আমরা দেখলাম যে একক এসআই ইউনিটে কি কি হতে পারে। এসআই পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশি একক দেখলাম। তো আমরা জানলাম যে কোনো ভৌত রাশির পরিমাপের জন্য একক গুরুত্বপূর্ণ, একক খুবই প্রয়োজনীয়। একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ অর্থহীন হয়ে দাঁড়ায়। তো প্রকৃতিতে এরকম কিছু ভৌত রাশিও আছে যাদের একক হয় না, কিন্তু সেই ভৌত রাশিকে বলা হয় এককবিহীন ভৌত রাশি। তো আমরা এখন দেখবো যে এককবিহীন ভৌত রাশি অ্যাকচুয়ালি কি। আমরা এবার দেখবো যে এককবিহীন ভৌত রাশি বা এককহীন ভৌত রাশি। তাই এককহীন ভৌত রাশি কাকে বলবো? যদি কোনো ভৌত রাশি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত হয়, যখন কোনো ভৌত রাশি দুটো সমজাতীয় ভৌত রাশির অনুপাত হয়, তখন সেই ভৌত রাশির কিন্তু কোনো একক থাকে না। তাহলে কোনো ভৌত রাশি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত হলে সেই ভৌত রাশির
কোনো একক থাকে না। এই ধরনের ভৌত রাশিকে এককহীন ভৌত রাশি বলে। যখন কোনো ভৌত রাশি দুটো সমজাতীয় ভৌত রাশির অনুপাত হয় তখন সেই ভৌত রাশির কিন্তু কোনো একক থাকে না। এই ধরনের ভৌত রাশিগুলোকে বলা হয় এককহীন ভৌত রাশি। যেমন কি কি হতে পারে? যেমন আপেক্ষিক গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এগুলো, যে আপেক্ষিক একটা এককহীন ভৌত রাশি কি কি। তোমাকে আপেক্ষিক গুরুত্ব দেবে, আরো 3টে দিয়ে দেবে, বলবে যে এই 4টের মধ্যে কোনটা এককহীন ভৌত রাশি। তাহলে তখন কি অ্যান্সার হবে? আপেক্ষিক গুরুত্ব। যেমন আর একটা কি? পারমাণবিক গুরুত্ব। যেমন আর একটা কি? আণবিক গুরুত্ব। ইত্যাদি। এদের কিন্তু কোনো একক থাকে না, কারণ এই যে এই 3টে ভৌত রাশি আমি লিখলাম, এই 3টে ভৌত রাশি কিন্তু দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত বোঝায়। অ্যাকচুয়ালি এই যে সমজাতীয় ভৌত রাশির অনুপাত কিভাবে বোঝায়, কেমন হয়, তার জন্য তোমাকে এদের ইকুয়েশনটা জানতে হবে। মানে এইটা সমান অ্যাকচুয়ালি যে কি সেটা তোমাকে জানতে হবে, তাহলে তোমার এটা সম্পর্কে সঠিক ধারণা জন্মাবে আরো। তো সেটা আমরা পরবর্তীতে দেখবো যে পারমাণবিক গুরুত্ব কাকে বলে, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে, আণবিক গুরুত্ব কাকে বলে। এইগুলো না জানলে বোঝা যাবে না সঠিকভাবে। তো আমরা এখন আপাতত এইটুকু জানবো যে কোনো ভৌত রাশি যদি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত হয় তাকে বলা হবে এককহীন ভৌত রাশি। কারণ কি? সেই ভৌত রাশির কিন্তু কোনো একক থাকে না। বোঝা গেল ব্যাপারটা? যেমন তোমাকে যদি বলা হয় আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, যেমন আমরা তাহলে এই যে পারমাণবিক গুরুত্ব যদি কথাটা বলি, তো এখানে বলা হয় যেমন কার্বনের পারমাণবিক গুরুত্ব 12। কার্বনের পারমাণবিক গুরুত্ব 12 এভাবে বলা হয়। কার্বনের আণবিক গুরুত্ব 12। আপেক্ষিক গুরুত্ব, জলের আপেক্ষিক গুরুত্ব, পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, এইভাবে বলা হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, অ্যাকচুয়ালি এগুলোকে গুরুত্ব দিয়ে লেখা হয় না, এগুলোকে ভর দিয়ে লেখা হয়। পারমাণবিক ভর, আণবিক ভর। ক্লিয়ার? তাহলে এককহীন ভৌত রাশি বলতে কি বুঝবো? কোনো ভৌত রাশি দুটি সমজাতীয় ভৌত রাশি অনুপাত হয়, তাহলে সেক্ষেত্রে সেই ভৌত রাশির কোনো একক থাকে না। এই ধরনের ভৌত রাশিকে বলা হয় এককহীন ভৌত রাশি। এই যে পারমাণবিক ভর, আমরা যখন শিখবো পারমাণবিক ভর, পারমাণবিক ভর সমান এই যে দুটো, বারবার বলছি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত, এটা কেমন হয়? এই যে পারমাণবিক ভর, এর যে ইকুয়েশনটা আসে সেটা এইখানটা একটা কিছু হবে, এইখানটা একটা কিছু হয়। অনুপাত বলতে কি? ওপরে একটা থাকবে, নিচে একটা থাকবে, এবং এই কি হয়, এরা একই জাতীয় ভৌত রাশি হয়। তাহলে এইটা যদি এরা দুজন যদি একই জাতীয় ভৌত রাশি হয়, তাহলে এর যা ইউনিট হবে এই ভৌত রাশিরও ইউনিট তাই হবে। একই জাতীয় ভৌত রাশি যদি হয় তাহলে সেই ভৌত রাশি দুটোর এককও তো একই হবে, তাই না? তাহলে এরও তাই ইউনিট হবে। কি হয়, এই দুটো ইউনিট একই হয়ে যায়, তাই কেটে যায়। সেক্ষেত্রে এদের কোনো একক থাকে না। ফলে শুধুমাত্র কি পড়ে থাকে? শুধুমাত্র সংখ্যাটা পড়ে থাকে। শুধুমাত্র কি পড়ে থাকে? সংখ্যাটা পড়ে থাকে। বোঝা গেল ব্যাপারটা? এই ধরনের ভৌত রাশিগুলোকে বলা হয় এককহীন ভৌত রাশি, যেমন পারমাণবিক ভর। ক্লিয়ার? আচ্ছা, আমি বললাম কলমটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এবার এই যে 10 সেন্টিমিটারকে এটাকে কিভাবে লেখা হয়? এটাকে 1 সেন্টিমিটার ইন্টু 10 করা যায়, এইভাবে লেখা হয়। তার মানে আমি কি বুঝবো? কলমটির দৈর্ঘ্য ইকুয়াল টু 1 সেমি ইন্টু 10। মানে কি? এই 1 সেমি, এইটাই তো ইউনিট, এটাই তো প্রমাণ মান, এটাই তো প্রমাণ মান, তাই তো? হ্যাঁ, এটাই প্রমাণ মান 1 সেমি। তাহলে 10 সেমি বলতে কিছু হয় না অ্যাকচুয়ালি,
10 সেমি মানে কি আলাদা কোনো দৈর্ঘ্য? এরকম নয়। অ্যাকচুয়ালি এখানে ইউনিট হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার মিন্স 1 সেমি। এইটুকু মনে করো, এইটুকু, এইটাকে 1 সেমি বলছে। তাহলে এই যে কলমটির দৈর্ঘ্য 10 সেমি মানে কি বুঝবো? 10 সেমি মানে বুঝবো যে এই যে 1 সেন্টিমিটার এর 10 গুণ, মানে এইরকম 1 সেন্টিমিটার 10 বার হবে এরকম। এইটুকু 1 সেন্টিমিটার হলো, আবার এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু, এইভাবে 10 বার যাবে। এবার 10 বার দেওয়াও যা, 1 সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করাও তা। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি বুঝবো? কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে তার প্রমাণ মানের সঙ্গে কিছু গুণ করতে হয়, ক্লিয়ার এইটুকু, অথবা ভাগ করতে হয়। এই যে গুণ, এখানে গুণ করে এসছে মানে এই যে সবসময় গুণ করে আসবে এরকম নয়, অথবা ভাগ করতে হয়। যদি এখানে এরকম থাকতো যে রাস্তাটির দৈর্ঘ্য সমান, যদি এরকম থাকতো, এটাকে তোমার দিলাম ধরো 1 কিমি, 1 কিমি নয়, ধরো তোমাকে দিলাম হাফ কিমি। রাস্তাটির দৈর্ঘ্য 1/2 কিলোমিটার। 1/2 কিলোমিটার মানে কি অ্যাকচুয়ালি? কিভাবে এসছে এটা? তার মানে এখানে তো এরকম এসছে তোমার 1 কিমি ইন্টু হাফ, এরকম হতে পারে। এটা ইন্টু করলেই তো 1/2 কিমি হয়। তার মানে এখানে কি 1 কিমিকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2 নিচে আছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? ঠিক এইরকম টাইপের যে কোন রাশির দৈর্ঘ্য, তাহলে কোন রাশির পরিমাপ করতে গেলে প্রমাণ মানের সঙ্গে কোন সংখ্যা গুণ করতে হয় অথবা ভাগ করতে হয়। এটুকু ক্লিয়ার? তবে সেই রাশিটির পরিমাপ হয়। এই যে এই সংখ্যাটাকে, এই যে এই 10 এসছে, এইটাকেই বলা হয় সাংখ্যমান। এটাকেই বলা হয় কি? সাংখ্যমান। আর এইটাকেই বলা হয় প্রমাণ মান। বোঝা গেল জিনিসটা না বোঝা যায়নি? যে সংখ্যাটা গুণ করতে হয় অথবা ভাগ করতে হয়, সেই সংখ্যাটাকেই বলা হয় সাংখ্যমান। কার সঙ্গে গুণ করতে হয়? প্রমাণ মানের সঙ্গে সর্বদা, অথবা ভাগ করতে হবে। ক্লিয়ার? তার মানে কোন রাশির পরিমাপ সমান কি হচ্ছে জিনিসটা? তাহলে রাশির পরিমাপ সমান কি হচ্ছে? প্রমাণ মান, এই যে প্রমাণ মান ইন্টু সাংখ্যমান। এটা মনে রাখবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোন রাশির পরিমাপ বলতে আমরা কি বুঝবো? ওই রাশিটির প্রমাণ মানের সঙ্গে মাল্টিপ্লাই হবে কি? তার সাংখ্যমান। এই সাংখ্যমানটা তোমার 10ও হতে পারে, হাফও হতে পারে, আরো বিভিন্ন রকম হতে পারে। ক্লিয়ার না? বুঝতে গেল না? দেখো, এরপরে দেখবো আমরা ভর কি। কোন বস্তুর ভর বলতে কি বুঝি আমরা কথায় কথায় বলি না যে বইটার ওজন কত, ঠিক আছে, ক কিলো ওজনের আলু নিয়ে আসলি, তোর ওজন কত, এই জিনিসগুলো আমরা কথায় কথায় বলি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভুল বলি। সেটা কেমনটা হওয়া উচিত? অ্যাকচুয়ালি আমরা ওই জিনিসগুলোর ভর মাপি, ওজন কিন্তু নয়। ওজন আর ভর দুটো পরস্পরের থেকে অনেক ভিন্ন রাশি। ভরটা কি আর ওজনটা কি আমরা দেখবো আজকে। আমরা ওয়েট মাপি, কিন্তু কি? কিলোতে। অ্যাকচুয়ালি নয়। এই যে ভরের একক, ভরের এসআই এন্ড সিজিএস একক, সিজিএস একক হচ্ছে গ্রাম আর এসআই একক হচ্ছে কেজি। কিন্তু এর এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন। তা কোন বস্তুর আমরা যখন ওয়েট মাপি তখন এককটা হওয়া উচিত নিউটনে নয়তো ডাইনে। কিন্তু আমরা কি বলি? বস্তুটার ওজন কত? 5 কেজি, এরকমটা বলি, মানে এর ইউনিটটা বলি। অ্যাকচুয়ালি আমরা মাপি ভর কিন্তু বলি ওজন। এটা ঠিক নয়। তো আমরা এবার জানবো যে ভরটা অ্যাকচুয়ালি কি আর ওজনটা অ্যাকচুয়ালি কি।
ভর হলো এই পেনটার ভর আমি কতটুকু বলবো, পেনটার মধ্যে ঠিক যতটুকু, পেনটা কি দিয়ে তৈরি, প্লাস্টিক, পেনটার মধ্যে যতটুকু প্লাস্টিক আছে এটা হচ্ছে পেনটার ভর। বোঝা গেল ব্যাপারটা? কোন বস্তুর ভর বলতে সেই বস্তুটা মোট কতটা পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি তাকে বোঝায়। জড় পদার্থ কেন বলছি, কারণ কোনো বস্তু যে পদার্থ দিয়ে তৈরি সেটা জড় পদার্থ, তার কোনো প্রাণ থাকে না। তাহলে কোনো বস্তু মোট যতটা পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি তাকে বলা হয় বস্তুর ভর। এবং সেটা কি এককে মাপা হয়, এসআই একক হচ্ছে কেজি, সিজিএস একক হচ্ছে গ্রাম। এই ভরটা, ভর কিসের সাহায্যে মাপা হয়? সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তোলা যন্ত্র বলতে বোঝো কি? সাধারণ তোলা যন্ত্র বলতে আমরা যেটা ভালো বাংলায় জানি, দাড়ি পাল্লা। বোঝা গেল ব্যাপারটা? যার এক সাইডে বাটখারা রাখা হয় আর এক সাইডে বস্তু মাপা হয়। ভর বোঝা গিয়েছে? ওজনটা কি? ওজন হচ্ছে একটা বল, এটা হচ্ছে একটা বল। কোন বস্তুকে আমরা জানি পৃথিবী আমাদের সবাইকে টানে নিজের কেন্দ্রের দিকে। তো কোন বস্তুকে পৃথিবী, সব বস্তুকে কিন্তু পৃথিবী এক বল দ্বারা টানে না, বিভিন্ন বস্তুকে পৃথিবী বিভিন্ন রকমের বল দ্বারা টানে। তো কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় বস্তুটার ওজন। যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অ্যাট্রাকশন করে, এটা কখনো বিকর্ষণ হয় না। তাহলে ওজন হচ্ছে একটা বল। তাহলে ওজন কাকে বলবো? কোনো বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় বস্তুটির ওজন। এবং এর এসআই একক কি? নিউটন। সিজিএস একক হচ্ছে ডাইন। এই ওজন মাপক যন্ত্রের নাম কি? স্প্রিং তোলা যন্ত্র। ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে, ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে। কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় বস্তুটির ওজন। আর ভর কাকে বলবো? কোন বস্তুর মধ্যে মোট যতটা পরিমাণ জড় পদার্থ আছে তাকেই বলা হয় বস্তুটির ভর। ভর কখনোই পরিবর্তিত হতে পারে না, কোন বস্তুর ভর কখনোই পরিবর্তিত হতে পারে না। কিন্তু ওজন পরিবর্তিত হতে পারে, কারণ পৃথিবীর সব জায়গাতে বস্তুর ওজন এক নয়। মানে পৃথিবীর সব জায়গাতে পৃথিবীর টান বল তো এক নয়, পৃথিবীর সব একই বল দ্বারা টানে না সব জায়গায়। কারণ কি? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ সব জায়গায় আলাদা আলাদা রকম হয়। কিন্তু ভর, আমি এখানে আছি, এই পেনটা এখানে আছে, আমি যদি এই পেনটাকে আমেরিকাতে নিয়ে যাই তাহলে কি পেনটার মধ্যে এই যতটুকু প্লাস্টিক আছে তার পরিমাণ কি কমে যাবে? কমবে না, একই রকম থাকবে। তাই বস্তুর ভর কিন্তু কখনোই কোনো জায়গাতেই পরিবর্তন হয় না। ভর হচ্ছে সব জায়গাতেই একই থাকে, যে কোনো জায়গায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায়। কিন্তু ওজন পরিবর্তিত হতে পারে। বোঝা গেল ভর আর ওজনের মধ্যে ডিফারেন্স? কোন বস্তুর আয়তন বলতে কি বুঝি? আয়তন অর্থাৎ ভলিউম। কোন বস্তুর আয়তন বলতে কি বোঝায়? আয়তন মানে বস্তুটা মোট কতটা জায়গা দখল করে আছে তার চারিদিকে। কোন বস্তু তার চারিদিকে মোট যতটা স্থান দখল করে থাকে সেইটাকেই বলা হয় বস্তুটার আয়তন। কোন বস্তু তার চারিদিকে মোট যতটা স্থান দখল করে থাকে। তাকেই বস্তুটার আয়তন বলা হয়। বোঝা গেল আয়তন জিনিসটা কি? চারিদিকে মোট যত স্থান দখল করবে সেটাই কিন্তু বস্তুটার আয়তন। তাহলে এখান থেকে আমরা যদি বলি ছায়া, ছায়া বলতে গাছপালার যে ছায়াটা নিচে পড়ে, আমাদের ছায়া নিচে পড়ে, ওই ছায়ার কি কোনো আয়তন আছে? আছে ছায়ার আয়তন? কারণ দেখতে পাচ্ছি তো ছায়ার আয়তন নেই কেন? ছায়া স্থান দখল করে থাকে না?
ছায়া স্থান দখল করে থাকে না? না, থাকে না। ওটা দেখতে লাগে যে স্থান দখল করে আছে, কিন্তু ওই জায়গাটা ফাঁকাই পড়ে আছে। ওখানে আমি যদি একটা পেন রাখি, ওই জায়গাটাই পেনই রাখা হবে, বা ওই জায়গাটায় গিয়ে আমি দাঁড়ালে ওই জায়গাটাই আমি দাঁড়াতে পারবো। স্থান দখল করা মানে কি, এই পেনটা যে জায়গাটা দখল করে আছে, তুমি এই পেনটার যে জায়গাটা দখল করে আছে সেই জায়গাটাই কোনো কিছু রাখতে পারবে না। রাখলে কি হয়, পেনটার উপরে রাখা হবে, কিন্তু পেনটার যে স্থানটুকু দখল করে আছে সেই অংশে কোনো কিছু রাখা যাবে না। ভালো করে ব্যাপারটা বোঝো। কিন্তু ছায়া যেখানে আছে সেখানে তুমি যা খুশি তাই রাখতে পারবে, তাতে কোনো তফাৎ পড়বে না। যা যা খুশি তাই রাখবে, তার উপরে ছায়াটা পড়বে। ছায়ার কিন্তু কোনো আয়তন নেই। তাহলে কোনো বস্তু তার চারিদিকে মোট যতটা স্থান দখল করে থাকে তাকেই বস্তুটির আয়তন বলে। এই আয়তনের এসআই একক হচ্ছে ঘন মিটার। আর সিজিএস একক হচ্ছে ঘন সেন্টিমিটার। বোঝা গেল আয়তন কি জিনিসটা কি? এখানে ঘন মিটার বলতে ঘন মানে তিনটে দিক আছে, তিনটে মাত্রার জন্য ঘন হয়েছে। সেন্টিমিটার এর তিনটে মাত্রার জন্য এখানেও ঘন হয়েছে, তার জন্য কিউব আছে মাথায়। তিনটে মাত্রা কেন, যখন আয়তন সম্পর্কে আমরা ডিটেলস পড়বো তখন বলবো। কোন বস্তুর ঘনত্ব বলতে কি বুঝি? ঘনত্ব অর্থাৎ ডেনসিটি। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব আমরা বলতে যেটা বুঝি অ্যাকচুয়ালি যে কতটা ঘন, সেটা এরকমটা বুঝি। তো অ্যাকচুয়ালি ঘনত্ব মানে হচ্ছে কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। কোন বস্তুর একক আয়তনের ভরকে বস্তুটির ঘনত্ব বলা হয়। একক আয়তনের ভর মানে কি? একক আয়তনের কোনো বস্তু নেব আমি, একক আয়তনের কোনো বস্তু নেব আমি। একক আয়তন মানে 1 ঘনমিটার কিংবা 1 সেন্টিমিটার, এইরকম আয়তনের কোনো আমি বস্তু একটা নেব। সেই বস্তুটার ভর যতটুকু হবে সেটাই হয় তার ঘনত্ব। বোঝা গেল? এই ঘনত্বের এসআই একক হচ্ছে, ঘনত্বের রাশিমালাটা কেমন হবে আগে দেখে নিই। রাশিমালা মানে ঘনত্বের সাথে সম্পর্ক কার কার আছে সেরকম একটা সম্পর্ক বের করব। ঘনত্বের রাশিমালাটা কেমন হবে? কোন বস্তুর একক আয়তনের ভরকে বস্তুটার ঘনত্ব বলা হয়। ঘনত্বের রাশিমালা হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন আসে কিভাবে? আমি মনে করলাম কোন বস্তুর ভি আয়তন হচ্ছে ভি, এবং তার সেই বস্তুটার ভর হচ্ছে কত? এম। ভরকে এম দিয়ে ডিনোট করা হয়, আয়তনকে ভি দিয়ে ডিনোট করা হয়। আমি মনে করলাম ভি আয়তনের কোন বস্তুর, আমি কোন বস্তুর আয়তন কত সেটা জানি না, তাই আমি ভি ধরেছি। কোন বস্তুর আয়তন ভি, এবং সেই ভি আয়তনের বস্তুটার যে ভর সেটা মনে করলাম এম। এম এর জায়গায় যা খুশি তাই হতে পারে, ভি এর জায়গায় যা খুশি তাই হতে পারে। এবার আমাদের সংজ্ঞা অনুযায়ী কি বলেছে, কোন বস্তুর একক আয়তনের ভরকে কি? একক আয়তনের ভরকে, একক আয়তন মানে কি? 1 ঘন সেন্টিমিটার হবে কিংবা 1 ঘন মিটার হবে। একক মানে একে হবে। তাহলে একে কত হবে এই জিনিসটা? ভি আয়তনের ভর এম, তাহলে এক আয়তনের ভর কত হবে? এম বাই ভি। তাহলে এক আয়তনের ভর যতটা সেটাই তো বস্তুটার ঘনত্ব। তার মানে এইটাই তো এক আয়তনের ভর, এম বাই ভি। তাহলে এম মানে কি এখানটাই? এম মানে হচ্ছে ভর, আর ভি মানে কি এখানে? আয়তন। তাহলে ঘনত্ব সমান কত হচ্ছে? ভর বাই আয়তন। এই যে বোঝা গেল? এই ঘনত্বের এসআই একক কি? এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব, আর সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব।
এই এককগুলো কিভাবে আসছে আমরা পরে দেখাবো, একটু পরে বা পরের ভিডিওতে আমরা দেখবো। এখন এইটুকু জেনে রাখো, এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব আর সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব। সম্পর্কটা ইম্পর্টেন্ট সবকিছু বোঝার জন্য। এরপর দেখো আমরা করব লিটার। লিটার জিনিসটা কি? লিটার হলো সিজিএস ও এসআই পদ্ধতিতে আয়তনের একক। সিজিএস ও এসআই পদ্ধতিতে আয়তনের এককই হচ্ছে লিটার। তো লিটারকে কিভাবে মাপা হয় সেটা আমাদের জানতে হবে। লিটারের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কি, একক তো বুঝুন। লিটারের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জল নেব, সেই জলটার ঠিক যেটুকু স্থান দখল করে থাকবে, সেই স্থান যেটুকু স্থান দখল করে থাকে তাকে বলা হচ্ছে 1 লিটার। প্রশ্ন হলো এখন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেন নেওয়া হচ্ছে? এখানটা বিজ্ঞানীরা কেন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাই কেন নিল প্রমাণ হিসেবে? লিটারের সংখ্যা মাপতে গিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেন নিয়েছে? কারণ হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। এই কারণে বিজ্ঞানীরা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক জন্য এই উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জল নিয়েছিল। সে 1 কিলোগ্রাম বিশুদ্ধ জল যেটুকু স্থান দখল করেছে তাকেই বলা হয়েছে 1 লিটার। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকেই বলা হবে 1 লিটার। বিশুদ্ধ জল মানে যে জলে কোনো খুঁত নেই, নিখুঁত জল। এবার প্রশ্ন হলো এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লিটারের সংখ্যাটাই উল্লেখ কেন থাকে? যেখানে লিটার থাকে সেখানেই বলা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উল্লেখটা থাকার কারণ কি? উল্লেখটা থাকার কারণ হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। অন্য যে কোনো উষ্ণতায় জলের ঘনত্ব কম হয় 4 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা। ফলে কি হয়? ফলে 1 লিটার জলের প্রকৃত আয়তন যেটা, তার চাইতে অন্য উষ্ণতায় জলের আয়তন, 1 কিলোগ্রাম জলের আয়তন কি হবে? বেশি হয়। এই কারণেই লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ করা হয়। ব্যাপারটা বোঝা গেল? কেন বেশি হয় তা সেটা জানতে গেলে তোমাকে ঘনত্বের সঙ্গে সম্পর্ক জানতে হবে। ঘনত্ব সমান কি জানি আমরা? ঘনত্ব সমান ভর বাই আয়তন। এখানে দেখো ঘনত্বটা আর এখানে আয়তনটা পরস্পর ভিন্ন জায়গায় অবস্থিত। ঘনত্ব এখানে ভগ্নাংশের উপরে আছে, এখানে নিচে আছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ঘনত্ব আর আয়তনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে ঘনত্ব যদি বাড়ে আয়তন কমবে, ঘনত্ব কমলে আয়তন বাড়বে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক থাকে এবং এই উষ্ণতায় জলের 1 কিলোগ্রাম জলের আয়তনকে 1 লিটার বলা হয়। এবার অন্যান্য উষ্ণতায় কি হয়? জলের ঘনত্ব কমে যায়। তাহলে ঘনত্ব কমে গেলে কি হবে? আয়তনটা বেড়ে যায়। এটাই কারণ। তাহলে কি বলবো? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেন উল্লেখ থাকে? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। অন্য যে কোনো উষ্ণতায় জলের ঘনত্ব কম হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অপেক্ষা। ফলে 1 লিটার জলের প্রকৃত আয়তন যত, অন্য উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের আয়তন তার চাইতে বেশি হয়।
প্রকৃত জল 1 লিটার তরলের আয়তন অপেক্ষা বেশি। বোঝা গেল? এরপরে দেখবো আমরা মেট্রিক পদ্ধতি কি। মেট্রিক পদ্ধতি আর কিছুই নয়, এসআই ও সিজিএস পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলা হয়। এই এসআই আর সিজিএস পদ্ধতিতে অনেক মিল পাওয়া যায়, একটা সুন্দর সামঞ্জস্য পাওয়া যায়, তার জন্য এদেরকে মেট্রিক পদ্ধতি বলা হচ্ছে, বা একে দশমিক পদ্ধতিও বলা হয়। এই ইউনিট পদ্ধতি দুটোকে। তো আমরা দেখো এই মেট্রিক পদ্ধতির কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা একটু জেনে নিই। আমরা ছোটবেলায় পড়েছি কিলো, হেক্টো, ডেকা, এখানে সেই রুট অরটা থাকতো, তারপরে ডেসি, সেন্টি, মিলি, এগুলো আমরা ছোটবেলাতেই পড়েছি। এরপরে যেগুলো আমাদের জানবো সেগুলো হচ্ছে যেমন ধরো আছে মাইক্রো, ন্যানো, মেগা, গিগা এটসেট্রা। এই কিলো মানে হচ্ছে 10 কিউব, হেক্টো মানে হচ্ছে 10 স্কোয়ার, ডেকা মানে 10 টু দি পাওয়ার 1, ডেসি মানে 10 টু দি পাওয়ার -1, সেন্টি মানে 10 টু দি পাওয়ার -2, মিলি মানে 10 টু দি পাওয়ার -3, মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, আর গিগা মানে 10 টু দি পাওয়ার 9। তো ছোটবেলায় আমরা পড়েছি যে কি হয়, নিচের দিকে আসলে কি হয়, গুণ হয়, এখান থেকে উপরের দিকে গেলে কি হয়, ভাগ হয়। এই তিনটে বাদে, এই চারটে বাদে এই অবধি নিচের দিকে আসলে কি হয়, গুণ, আর এখান থেকে উপরের দিকে গেলে কি হয়, ভাগ হয়। এভাবে আমরা অঙ্ক করেছি। তাহলে এই যে গুণ আর ভাগ হয় তার মানে কি, এখানে ধরো কিলোতে কোনো জিনিস দেওয়া আছে, আমাকে কোনো ইউনিট ধরো দেওয়া আছে 1 কিলোমিটার, আমাকে বের করতে হবে হেক্টোমিটার সমান কত, 1 কিলোমিটার মানে কত হেক্টোমিটার। তাহলে এখানে 1 এর সঙ্গে নিচের দিকে আসলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে নিচের দিকে আসছে, তাহলে হেক্টো আছে, তাহলে ক ঘর, কিলোমিটারের পরে ক ঘর আসছি, 1 ঘর আসছি, তাহলে এর সঙ্গে কি গুণ করব, 1-এর পরে একটা 0 দিয়ে। যদি 2 ঘর আসি তাহলে 1-এর পরে দুটো 0 দিয়ে গুণ করবো। যদি 3 ঘর আসি 1-এর পরে 3টে 0 দিয়ে গুণ করবো। যদি 4 ঘর আসি 1-এর পরে 4টে 0 দিয়ে গুণ করবো। ঠিক এরকম ভাবে চলবে। তাহলে এত হেক্টোমিটার কোন কত হচ্ছে, 10 হেক্টোমিটার। বোঝা গেল এটা? আচ্ছা, যদি ধরো এরকম থাকে যে তোমার হেক্টোমিটারে দেওয়া আছে কিলোমিটারে যেতে হবে, তাহলে কি করব, তাহলে 10 হেক্টোমিটার থেকে কিলোমিটার যেতে গেলে কি করতে হবে, হেক্টোমিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, তাহলে ক ঘর উপরে যাচ্ছি, 1 ঘর উপরে যাচ্ছি, তাহলে উপরে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে কত দিয়ে ভাগ করব, তাহলে 10 হেক্টোমিটার সমান কত হবে, 10-কে কত দিয়ে ভাগ হবে, আমি 1 ঘর উপরে যাচ্ছি তাহলে 1-এর পরে একটা 0 দিয়ে ভাগ হবে। যদি 2 ঘর উপরে যাই 1-এর পরে দুটো 0 দিয়ে ভাগ হবে। যদি 3 ঘর উপরে যাই 1-এর পরে 3টে 0 দিয়ে ভাগ হবে। তাহলে এটা কাটা যায়, 1 সমান 1 কিলোমিটার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখো এই পদ্ধতিতে যে কোনো একক ঠিক তার পরের এককের, যে কোনো একক ঠিক তার পরের এককের, মানে এখান থেকে যদি দেখি তাহলে কিলোমিটার থেকে যখন হেক্টোমিটারে এসেছিলাম ঠিক তার পরের এককের কত গুণ ছিল, এটা কত গুণ ছিল, আচ্ছা এইটা বেশি না এটা বেশি বলতে পারবে?
হেক্টোমিটার বেশি না কিলোমিটার বেশি, আমাদের কিন্তু ওপর থেকে নিচে নামছি যতটা এই অবধি, ওপরের ইউনিটটা কিন্তু বেশি, নিচের গুলো কমতে থাকে আস্তে আস্তে। তাহলে এখানে দেখছি যে কোনো একক, এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 10 গুণ করলে এটা হয়। আর ঠিক নিচেরটা কি, ওপরেরটার সাথে 10 ভাগ করলে হেক্টো পাওয়া যায়, কারণ এখানে 3 আছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে এখানে একটা কেটে যাবে, একটা জিরো কেটে যাবে, ফলে একটা দুটো জিরো থাকবে, তাহলে 2 হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে কি বলবো এই পদ্ধতিতে? আর এই যে এগুলো তার আগে বলি, এইগুলো কিলো, হেক্টর, ডেকা, এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় উপসর্গ। এগুলো কিন্তু মূল একক নয়। অ্যাকচুয়ালি মূল এককটা থাকবে এই জায়গাটাতে। মূল একক যেমন মিটার, ভরের একক কিলোমিটার, ভরের একক গ্রাম, তারপরে তোমার দৈর্ঘ্যের একক মিটার, এইরকম ব্যাপারটা। আয়তন একক লিটার, আমরা এইভাবে পড়েছি, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তারপরে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। মিটারে পড়েছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তারপরে আমরা পড়েছি গ্রামে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এরকম ভাবে। তাহলে আমরা মেট্রিক পদ্ধতি কি কি সুবিধা পেলাম? 1 নম্বর, মেট্রিক পদ্ধতিতে এই যে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি ইত্যাদি উপসর্গগুলি মূল এককের আগে বসিয়ে দিলে ওই রাশিটির বড় এবং ছোট একক পাওয়া যায়। বোঝা গেল ব্যাপারটা? কিলোমিটার হেক্টোমিটারের চাইতে বড়, ডেকামিটার হেক্টোমিটারের চাইতে ছোট, এরকম। তাহলে মিটার যেটা, মিটারের আগে কিলো বসালে বড় একক পাওয়া যায় দৈর্ঘ্যের, হেক্টো বসালে আরেকটু ছোট একক পাওয়া যায়, ডেকা বসালে আরেকটু ছোট একক পাওয়া যায়, এরকম। তাহলে মেট্রিক পদ্ধতিতে কিলো, হেক্টর, ডেকা ইত্যাদি উপসর্গগুলি মূল এককের আগে বসিয়ে দিলে ওই রাশিটির বড় এবং ছোট এককগুলি পাওয়া যায়। বোঝা গেল 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে এখানে কি দেখলাম আমরা? যে দেখো, এই মেট্রিক পদ্ধতিতে যে কোনো একক ঠিক তার পরের এককের কত গুণ? ভালো করে দেখো, এখানে ডেকা আছে 10⁻1 আছে, আর এখানে হেক্টো আছে কি 10 স্কয়ার আছে। তার মানে এই যে 10⁻1 মানে তো 10, আর 10 স্কয়ার মানে কি? এর সঙ্গে নিশ্চয়ই আর একটা 10 গুণ করলে 10 স্কয়ার হবে। তাহলে এইটুকু ছিল ডেকা 10⁻1, তাহলে এর সঙ্গে 10 গুণ করলে হেক্টো হচ্ছে। তাহলে মেট্রিক পদ্ধতিতে যে কোনো একক ঠিক তার পরের এককের 10 গুণ হয়, এবং আগের এককের কিলোগ্রাম ছিল, এখানে হেক্টোগ্রাম, দেখো এখানে 3 ছিল, 3 আছে, এখানে 2 হয়েছে, মানে একটা জিরো কাটা গিয়েছে, তার মানে ভাগ করা হয়েছে, তার মানে 10 ভাগের 1 ভাগ হয়। মেট্রিক পদ্ধতিতে যে কোনো একক ঠিক তার পরের এককের 10 গুণ হয়, এবং আগের এককের 10 ভাগের 1 ভাগ হয়, অথবা 1/10 গুণ হয়। 1/10 গুণ, 10 ভাগের 1 ভাগ মানে 1/10 গুণ। বোঝা গেল ব্যাপারটা? ওকে। ফলে কি হয়? ফলে এই পদ্ধতিতে কোনো ধরো একটা বড় আছে সংখ্যা দেওয়া দশমিকে, দেখা গেল ধরো এরকম দেওয়া আছে 576.3569 এত মিটার দেওয়া আছে, এত মিটার দেওয়া আছে। এবার এত মিটার থেকে আমি যদি আসি মিলিমিটারে, মিটার মানে এখানে মিটার দেওয়া আছে, তাহলে আমি যদি মিলিমিটারে আসি, মিটারের পরে ক ঘর আসছি? 1 2 3 ঘর আসছি। মিলিমিটারের পরে, মিটারের পরে মিলিমিটার ক ঘর? 1 2 3 ঘর। তাহলে এখানে কোনো গুণ ভাগের কোনো দরকারই থাকে না, 3টে দশমিক ডান দিকে সরিয়ে দিলেই হয়ে যাবে। 576.356.9, এখানে দশমিক ছিল, 3 ঘর পরে এখানে হয় দশমিক, তাহলে 3 ঘর ডান দিকে সরিয়ে দিয়ে হয়ে যাবে। নিচে আসলে ডান দিকে সরবে, উপরে গেলে বাঁ দিকে সরবে, মানে গুণের সময় ডান দিকে সরবে দশমিক, ও ভাগ হলেও বাঁ দিকে দশমিক সরবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে মেট্রিক পদ্ধতিতে কি সুবিধা পাচ্ছি? যে কোনো একক ঠিক তার পরের এককের 10 গুণ এবং আগের এককের 10 ভাগের 1 ভাগ। ফলে এই পদ্ধতিতে শুধুমাত্র দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করলেই
ওই রাশিটির বড় এবং ছোট একক পাওয়া সম্ভব হয়। বোঝা গেল? ডান দিকে সরালে আমরা কি একক পাবো? ছোট একক পাবো, আর বাঁ দিকে সরালে বড় একক পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, আর একটা যেটা সুবিধা আছে সেটা হচ্ছে এই পদ্ধতিতে ভর আর আয়তনের মধ্যে, কোনো বস্তুর ভর আর আয়তনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক আছে, বিশেষ করে তরলের ভর আর আয়তনের মধ্যে। যেটা হচ্ছে কি, 1 ঘন সেন্টিমিটার জলের ভর কত হয়? 1 গ্রাম হয়। আর 1 লিটার জলের ভর কত হয়? 1 কিলোগ্রাম হয়। আচ্ছা, আমরা এই অবধি করছি আজকে। এর পরের টপিকস গুলো আমরা পরের ভিডিওতে দেখব। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আজকে পর্যন্তই। পরের ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেল